বন্ধুরা, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি হারুন রশিদ। আজকের বিষয়ে আপনারা হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, তবু আমি বলে রাখি, ছাত্র রাজনীতির গুপ্ত সংগঠন গুজব না বাস্তব। আমরা আসলে এই বিষয় নিয়ে ফ্যাক্ট চেক করব, আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান দিকে রাকিবুল ইসলাম রাকিব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তারপর রয়েছেন জাহিদ ইসলাম, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আরও রয়েছেন আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মনিরা শারমিন, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। এখন আমরা আজকে কিন্তু বেসিক্যালি আমাদের এখানে সবসময় রিউমার স্ক্যানার থাকে, ফ্যাক্ট চেকার রাখিনি আজকে, কারণ আমরা যে কথাগুলো বাজারে রয়েছে সেগুলোই এখান থেকে চেক করব। এই জন্যই আমাদের আয়োজনটা একটু ভিন্ন। তো আপনারা জানেন যে যদি আমরা বলি যে কুয়েটে মানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে 18ই ফেব্রুয়ারি সংঘাতের ঘটনা ঘটল, সেখান থেকেই বাজারে এই শব্দটি এসেছে গুপ্ত সংগঠন, গোপন সংগঠন, এবং সেটি এনেছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। একই সঙ্গে এই কথাটিও এসছে যে ছাত্রদল ফেসিবাদী নিষিদ্ধ ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের পথে হাঁটছে, এটি বলছে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা তার আগে কুয়েটের সেই সংঘাতের বিষয়গুলো একটু দেখে নিই, কী হয়েছিল সেখানে। দর্শক, আপনাদের একটু আপডেট জানিয়ে রাখি, আজকে থেকে কিন্তু কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। তো এই যে সংঘাতের ঘটনা দেখলাম, সেখানে রামদা, হকি স্টিক, যুদ্ধ আয়োজন, সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা, নানা অভিযোগ। তো প্রথম যে অভিযোগটি তুলেছে আমরা যে দেখেছি সেটি হচ্ছে ছাত্রদল। আপনারা বলছেন, আমি যদি রাকিবুল ইসলামের কাছে যাই, যে এখানে গুপ্ত সংগঠন হিসেবে, গোপন সংগঠন হিসেবে শিবিরকে একদম ইসলামী ছাত্র শিবিরের নাম আপনারা ক্যাটাগরিক্যালি বলেছেন। প্রথমত জানতে চাই, গোপন সংগঠনের অস্তিত্ব কি বাংলাদেশে আছে কিনা, একই সঙ্গে এটা কেন বলছেন? ধন্যবাদ। আমি আজকের এই 25শে ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহে যে 57 জন বীর সেনা কর্মকর্তা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে পুঙ্খানুপুঙ্খ বিচার দাবি করছি, এবং সেই বিচার প্রক্রিয়া যেন অচিরেই শুরু হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি আজকে আসার আগে ভেবেছিলাম যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে, এবং আমাদের ছিনতাই বলেন, এবং সবচেয়ে যে দুঃখজনক যে বিষয়টা ধর্ষণের মতো ঘটনা, যেগুলো সারা বাংলাদেশের মানুষ ক্ষোভে, এবং আমরা এই বিষয়ে খুবই সচেতন রয়েছি, এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি যে যারা এগুলোর সাথে জড়িত, এই সমাজের কিছু নিকৃষ্ট প্রাণী বলা চলে, তাদেরকে দমন করার জন্য আমরা সাংগঠনিকভাবে এই প্রেক্ষাপটে আমি চাই না কোনো রেশারেশিমূলক কোনো বক্তব্য রাখতে, এবং আমি চাচ্ছিলাম না যে আজকের এই পর্যায়েও এসেও দেশের সমস্যাকে একপাশে রেখে আমরা বিভেদমূলক কোনো বক্তব্য রাখি এগুলো। কিন্তু তারপরও আমি চাই যে যেহেতু রাজনীতি একটা চলমান প্রক্রিয়া, এখানে আপনি সবসময় সব কিছু ফেস করতে হবে, এবং সঠিক বক্তব্য রেখে আপনার স্টেটমেন্টগুলো সবসময় স্পষ্ট হতে হবে। তো যেহেতু আপনি এই বিষয়টি অবতারণা করেছেন, সেজন্য আমি বলছি, কুয়েটের যে ঘটনাটি দেখেন, সেখানে এলাকাবাসীর সঙ্গে কিছু নেতাকর্মীদের আমরা দেখেছি যাদের সরাসরি হামলায় সহযোগিতা হিসেবে ভূমিকা পালন করেছে। সেজন্য দেখেন যুব দলের একজনকে কিন্তু আমরা পার্টি থেকে বহিষ্কার করেছি। শুধু তাই নয়, আমরা ছাত্র দলের আরও আমাদের জেলা পর্যায়ে যারা ছিল তাদেরকে আমরা অবগত করেছি, জেলা এবং মহানগর ছাত্র দলকে, খুলনা জেলা ও মহানগর ছাত্র দলকে,
যে তারা যেন আমাদেরকে পথধারী কাউকে পেলে যেন অবশ্যই যেন এই করে আমরা তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক কমিটি নিয়ে আমাদের ওখানে আবার আমাদের কমিটিটা আমরা বিলুপ্ত করেছি, অচিরে আবার কমিটি দেব। সাবেক পদ থাকলেও আমরা তাকে তো সাংগঠনিক থেকে রাখবই, কারণ এই ধরনের অস্ত্র প্রদর্শন করে হামলা করে ছাত্রদলের কোনো লাভ নেই। এবং আমরা সেই ধরনের রাজনীতিতে দেখেন 7 মাসে পুরো বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটেনি যেটি কুয়েটের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে এলাকাবাসীর সাথে এসে যোগদান করেছে। তো আমরা আমাদের ব্যবস্থা নিয়েছি এবং সামনেও আমরা সে বিষয়ে সোচ্চার রয়েছে। কিন্তু ঘটনার যে সূচনা লগ্নে যে হামলার ফুটেজটি স্পষ্টভাবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সাবেক কমিটি নেতৃবৃন্দ এবং আমরা ধারণা করছি শিবিরেরও নেতৃবৃন্দ রয়েছে সেখানে, তারা সম্মিলিতভাবে ওই 5-7 জন ছাত্রদলের নেতা কর্মীর ওদের কর্মী, আমাদের তো নেতা না, কর্মীর উপর যেভাবে হামলা করলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে এবং জেনারেল স্টুডেন্টরাও দেখেছে যে না আসলে সূচনাটা এখানেই হয়েছে। আমরা কি তাদের কোনো স্টেটমেন্ট পেয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা শিবিরের সামান্যতম পাইনি। আপনি দেখেন আমাদের শ্রীপুরে একটা ঘটনা ঘটেছে, এক যুবদলের নেতা প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে সে চাঁদাবাজি করছে, জি, তার বিরুদ্ধে শুধু শাস্তিমূলক ব্যবস্থা বহিষ্কার করে ক্ষান্ত হয়নি, মামলা করেছে। আমি আরেকটি ঘটনা ছাত্রদলের এতক্ষণ আমি পার্টি আমি একটু ফ্রিজ থাকতে চাচ্ছি যে আপনি বলছিলেন ধারণা করেন শিবির, ধারণাটা কোত্থেকে এলো? মানে তারা যদি এটা আপনি যদি দেখিয়ে দিতে পারতেন তাহলেই না স্টেটমেন্টের কোশ্চেন আসতো। আচ্ছা, জি। আপনি ধারণা করেন কিভাবে? হ্যাঁ, গুড। আমি তাহলে বলছি কিভাবে ধারণা করি। আপনি দেখেন তিতুমির কলেজে জুলাই আগস্টের পরবর্তী আগস্ট মাসে একটি ছেলে, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না, তিতুমির কলেজের ছাত্র শিবিরের রানিং জেনারেল সেক্রেটারি, সেই জেনারেল সেক্রেটারি তিতুমির কলেজ ছাত্র শিবিরের রানিং জেনারেল সেক্রেটারির নেতৃত্বে আগস্ট মাস পুরোটা যে ক্যাম্পাসে পলিটিক্স থাকা চলবে না, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ছেলেটা। যদিও সে, আমি নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি, আমি বলছি তিতুমির কলেজ ছাত্র শিবিরের রানিং জেনারেল সেক্রেটারি। তো সে পুরো আগস্ট মাস জুড়েই সেই আন্দোলনটা করেছে যে এই ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না তিতুমির কলেজে, এবং তার পরবর্তীতে সেই ভূমিকা রেখেছে। যদিও সেখানে ওরকম তার ফলোয়ার্স নেই কিংবা করতে পারেনি। পরবর্তীতে এই কিছুদিন আগে শিবিরের কমিটি হয়েছে, সেখানে তাকে ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি হিসেবে রাখা হয়েছে। যদিও তিতুমির কলেজে কিন্তু একদম 2 সদস্য মনে কমিটি তারা দিয়েছে, আর বাকিগুলো কেউ জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম ঘটনা, যারা এই ধরনের কর্মকাণ্ডে গোপনে লিপ্ত ছিল তারা পরবর্তী দেখা যাচ্ছে শিবির মাত্র 15 সদস্য কমিটি দেয়, সেখানেও 4-5 জনকে আমরা সেই ভূমিকা অবতীর্ণ হতে দেখি। একটু মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আগে গুপ্ত থেকে এখন প্রকাশ্য হচ্ছে? না, প্রকাশ্যে হলেও তো আপনি 2 জন, 5 জন, 7 জন, গুপ্ত তো গুপ্তই থেকে গেছে। 5 জন কি তাদের নেতাকর্মী? তারা বলুক যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জন, তারা বলুক তিতুমির কলেজে আমার 2 জন নেতাকর্মী, তারা বলুক, তাহলে আমরা মেনে নেবো যে ঠিক আছে তিতুমির কলেজে তাদের মাত্র 2 জন কিংবা 5 জন নেতাকর্মী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 5-7 জন তাদের নেতাকর্মী, তারা বলুক যে আমাদের তার বাইরে কেউ করলে সংগঠন কোনো দায়িত্ব নেই, এটা স্পষ্টভাবে বার্তা দেখ। তো আমি চাচ্ছি প্লিজ, আমি আসলে বার্গেনিং না, আপনি যে প্রশ্নটা করেছেন এই আলোকে আমি সাবলীলভাবে তাকে চাচ্ছি। এবং শুধু তাই না, আমি শুরুতে একটি বিষয় স্পষ্ট করে দিই, জি, আমরা চাই ছাত্র শিবির সহ বাংলাদেশে যত ছাত্র সংগঠন রয়েছে সবাই যার যার আদর্শ নিয়ে রাজনীতি করবে। আমাদের মধ্যে কোনো হানাহানি ভেদাভেদ থাকবে না। সামান্য পরিমাণ যদি থেকে থাকে আমরা শীর্ষ পর্যায়ে সংশোধন করব, কিন্তু এটির মূল বাধাটা হলো এই অপ্রকাশ্য রাজনীতি, যেটা আমরা সন্দেহ করি। জি জি আসবো। জাহিদুল ইসলাম উনি কিন্তু বলার চেষ্টা করেছেন ছাত্র শিবিরের কিছু কিছু ওপেন হচ্ছে, বাকিগুলো গোপনে থাকছে। উনি কিন্তু কুয়েটের ঘটনায় বলছে সেখানে ছাত্র শিবির ওখানে মিশে গেছে। আপনার কি জবাব? আপনি ওনাকে কি একমত হবেন না কাউন্টার বক্তব্য দেবেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই আজকে 25শে ফেব্রুয়ারি 2009 সালে যারা পিলখানা ট্র্যাজেডিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, এবং তাদের এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার প্রত্যাশা করছি। তো শুরুতে রাকিব ভাইকে খুব মন থেকে ধন্যবাদ দিব এবং ভালোবাসা জানাবো, শ্রদ্ধা জানাবো, সবই জানাবো যে উনি ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যের বিষয়টা নিয়ে এসেছেন সামনে। তো আমরা সেখান থেকে শুরু করতে চাই, যেটা ছাত্র শিবির 5ই আগস্টের পরে তার বক্তব্য বিবৃতি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমাদের যতগুলো সমাবেশ হয়েছে সেখানেও আমরা এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ জুলাই আগস্টটাই ছিল ঐক্যের স্পিরিটের উপর দিয়ে এই আন্দোলনটা হয়েছে, এবং এই কারণে ফ্যাসিবাদকে দমন করা বা ফ্যাসিবাদকে এখান থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের সামনে জার্নিটা এখনও অনেক বড়।
আমরা যদি মনে করি 5ই আগস্ট মানেই বাংলাদেশ তার সব কিছু অর্জন করে ফেলেছে, তাহলে এটা আমাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব বলবো, অথবা আমাদের জাতিগতভাবে এটা আমাদের জন্য দুর্ভাগ্য বলবো। তো সে জায়গা থেকে আমি ঐক্যের প্রশ্নটার জন্য রাকিব ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই, এবং সেদিকে আমরা যেতে চাই। আমরা একটু যদি কুয়েট থেকে শুরু করতেন, যেখানে ছাত্রদল বলছে যে গোপন থেকে ওপেন হয়েছে বা এখনো গোপন আছে। জি, কুয়েটে ইতিপূর্বে আমাদের কমিটি ছিল সেখানে, এবং আপনি যদি সেখানকার খোঁজ খবরগুলো নেন, বিগত সময়ে আমাদের অনেক ভাইকে অনেক টর্চার করা হয়েছে এবং সেখান থেকে ছাত্র জীবন শেষ করতে পারেনি। ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা হামলা শিকার হয়ে এরকম অনেকগুলো কেস রয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে 11ই আগস্ট সিন্ডিকেট মিটিংয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে কুয়েটে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। তো সেটা সেখানকার শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সে সিদ্ধান্ত নিয়েছে। এখন একটি ছাত্র সংগঠন হিসেবে আমাদেরকে এই সিদ্ধান্তের প্রতি অবশ্যই সম্মান জানাতে হবে, শিক্ষার্থীদের সেন্টিমেন্টের প্রতি সম্মান জানাতে হবে। হ্যাঁ, বিতর্ক আমার আছে যে বাংলাদেশের সংবিধানের আলোকে প্রত্যেক নাগরিকেরই তার রাজনীতি করার অধিকার রয়েছে, তার স্বাধীন সংগঠন করার অধিকার রয়েছে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেটার প্রতি সম্মান জানিয়ে সেখানে আমাদের কোনো কমিটি আমরা দেইনি। এখন রাকিব ভাইয়ের যে অভিযোগ যে উনি ধারণা করছেন, আসলে দেখুন 2025 সালের এই আধুনিক যুগে এসে যেখানে ফ্যাক্ট চেকিং বা এই বিষয়গুলো অনেক বেশি সহজ এখন, তো সেখানে এই ধারণা নির্ভর কথা আসলে অ্যাভয়েড করতে পারলেই আমার মনে হয় ভালো হয়, এটা অনুরোধ করব। আর সেখান থেকে উনি কথা কাটাকাটির একটা বিষয় এনেছেন যে বৈষম্য বিরোধী এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলে যারা ছিল তাদের কথা কাটাকাটি হয়েছে। এখন কথা কাটাকাটি হচ্ছে একটা বিষয়, আর আপনি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করাটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ইস্যু। তো একটা জায়গায় তো কথা কাটাকাটি হতে পারে, আমাদের টকশোর মধ্যেও তো অনেক সময় কথা কাটাকাটি হয়, কিন্তু এর মানে তো এই না যে আমি আরেকজনকে শারীরিকভাবে গায়ে হাত তুলবো অথবা সেখানে অস্ত্র, যেটা আমরা প্রমাণিত, এটা নিয়ে আর বলতে চাই না। তো সে জায়গা থেকে আমি মনে করি যে ছাত্র শিবির তার সকল কার্যক্রমগুলো 5ই আগস্টের পরে আমরা স্বাভাবিকভাবেই করছি, এবং ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা যা চায়, আমরা যদি বলি যে তারা কি চায়, সেই শিক্ষাবান্ধব কর্মসূচি চায়। এখন আসলে শোডাউনের সেই রাজনীতিগুলো শিক্ষার্থীরা চাচ্ছে না, এটা রাকিব ভাই উপলব্ধি করেন, আমি উপলব্ধি করি, আপনি উপলব্ধি করেন, সবাই উপলব্ধি করছে। তাহলে শিক্ষার্থী বান্ধব যে কর্মসূচি আমরা বারবার বলেছি, যেমন আমরা যে কর্মসূচিগুলো পালন করেছি, যদি আমরা উল্লেখযোগ্য বলি যে 5ই আগস্টের পরেই আমরা সারা দেশে গায়েবানা জানাজা আয়োজন করেছি, শহীদ পরিবার এবং আহতদের সাথে সাক্ষাতের আমরা কর্মসূচি পালন করেছি। এরপর আমরা জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে সেটার উপর জাতীয় জাদুঘরে একটা প্রদর্শনী আয়োজন করেছি, সায়েন্স ফেস্ট করেছি, কমার্স কার্নিভাল আয়োজন করেছি, এবং সারা দেশে আমরা প্রকাশনা, এখন দেখেন বিজ্ঞান ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক চর্চাগুলো তো এইভাবেই হতে হবে। তো আমি এই আহ্বানটা জানাবো যে আসলে আমরা এই জায়গাতে প্রতিযোগিতা করি, এই জায়গার প্রতিযোগিতা যত বাড়বে তত আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং ছাত্র রাজনীতির যে ট্রমাটা তৈরি হচ্ছে এটা আমরা কাটিয়ে ওঠাটা সহজ হবে। আমরা একটু মনির আর শারমিনের কাছে যাবো, আপনি শুনতে পাচ্ছেন? জি, একটি বিষয় মানে যেটি রাকিব বললেন সেটি কিন্তু উনি বললেন যে শিবিরের অনেক অপ্রকাশ্য যারা রয়েছেন তারা কেউ প্রকাশ হচ্ছেন, কেউ সাধারণ ছাত্রদের নামে অংশ নিচ্ছেন, কিন্তু সেটি কিন্তু শিবির সভাপতি স্বীকার করলেন না। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি তো জাতীয় নাগরিক কমিটি, এখান থেকেই এই নাগরিক কমিটি, আমরা যদি কুয়েটের বিষয়টি দেখি, সেখানে কারা সাধারণ ছাত্র আর কারা রাজনৈতিক? কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখন কি আর অরাজনৈতিক কোনো সংগঠন রয়েছে? কারণ তাদের তো জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল হচ্ছে, তারা তো ক্ষমতার অংশীদারিত্ব পাচ্ছে। কি বলবেন আপনি? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা সহ আলোচক আছেন তাদের শুভেচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার সহ আলোচকদের মতোই আজকে 25শে ফেব্রুয়ারি আমি যারা বিটিআর হত্যাকাণ্ডের শিকার সেই পরিবার, শোক সন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা এবং এই বিচার দাবি করছি। এবার আমি যদি আসলে আলোচনায় আসি, সেটা হচ্ছে আমাদের প্রথমত আমি আপনার এই উত্তরটাতে আসার আগে আমি আসলে একটু বলতে চাই যে গুপ্ত সংগঠন, যেটা আসলে ট্যাগলাইন অনুষ্ঠানে, তো আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে গুপ্ত সংগঠন থাকলে বোধহয় অনেক অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলের সুবিধা হয়, সেখানে দায় চাপানোর একটা ব্যাপার থাকে, আমরা রিসেন্টলি শুনলাম। তো এবার যদি এখন ব্যাপারটাতে আসি, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো
একক রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে আসলে আন্দোলন না। এখানে যেমন সাধারণ সাধারণ মানুষ এবং ছাত্র জনতার একটা অভ্যুত্থান আমরা বলছি, সেটার নেতৃত্বে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা আপনি আসলে খুব বেশি কোনো একটা মানে কোনো একটা আলাদা ছাত্র সংগঠনকে এটার ক্রেডিট আপনি দিতে পারবেন না। সেখানে যেমন ছাত্র দলের অংশগ্রহণ ছিল, তারপরে ছাত্র শিবিরের অংশগ্রহণ ছিল, এবং সাধারণ এখন কি মানুষের নেই? এখন কি নেই? কোনো না কোনো ভাবে নেই, গুপ্তভাবে নেই, প্রকাশ্যভাবে কি আছে? না, প্রকাশ্যভাবে বলতে দেখেন, আমরা 5 আগস্টের পরে কিন্তু এটা দেখেছি যে এই প্রকাশ্যে কিন্তু তারা আসছেন, এবং আমরা এটা নিয়ে কিন্তু ফেসবুকে এবং সামাজিক মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে ওনারা প্রকাশ্যে আসছেন। এবং আমার কাছে মনে হয় যে রাজনীতি করতে গেলে, ছাত্র রাজনীতি করতে গেলে প্রকাশ্যে কেন আসবেন না? এতদিন যদি আমি যদি বলি, গত 15 বছরের একটা যে অচলায়তন আমরা দেখেছি ছাত্র রাজনীতিতে আমরা শুধু হিংসাত্মক রাজনীতি দেখেছি। এবং আমরা যখন ডাকসু ইলেকশন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা তখন দেখেছি যে একটা 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 ইলেকশনের জন্য সাধারণ শিক্ষার্থীরা, একটা সুস্থ পরিবেশের জন্য সাধারণ শিক্ষার্থীরা কত উদ্গ্রীব। সেক্ষেত্রে আসলে গুপ্ত থেকে ছাত্র রাজনীতি করা, আমার ধারণা যে সাধারণ শিক্ষার্থীরাও সেখানে আসলে একমত হবেন না। প্রকাশ্যে থেকেই রাজনীতি করার সময় এসেছে, এবং এর জন্যই তো আসলে 5 আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, এখানে আসলে গুপ্ত থাকার কোনো অবকাশ নেই। এবং আমার ধারণা, আমার যারা সহ আলোচক আছে ওনারাও এই ব্যাপারে আসলে একমত হবেন। এবং আমি যেটা প্রথমে যে কথাটা দিয়ে শুরু করলাম, যে গুপ্ত থাকলে কিন্তু আসলে কোনো না কোনো দলের এক ধরনের সুবিধাবাদী একটা আচরণ প্রকাশ পায়। কারণ যখন একটা সংগঠন গুপ্ত থাকবে, তখন তো তাকে খুব সহজে দায় দিয়ে দেওয়া যাবে। সুতরাং আমার মনে হয় যে গুপ্ত রাজনীতি তো আসলে ছাত্ররা পছন্দ করে না। আপনার ছাত্র রাজনীতিতে আমরা যা দেখি, যে ছাত্র রাজনীতিতে যে সংগঠন থাকবে, সেই সংগঠন একটা স্বপ্ন দেখাবে ছাত্রদের, সেই তাদের নিজেদের এজেন্ডা সামনে আনবে, এবং এইখানে মেধাভিত্তিক রাজনীতির একটা প্রতিযোগিতা এখন হবে। সেই অস্ত্রের ঝঞ্ঝনা নিয়ে আমরা যে কুয়েটে যেটা দেখলাম, দেখেন সাধারণ শিক্ষার্থী যারা আছেন কুয়েটে, যারা আজকে তারা হলো 28 তারিখ পর্যন্ত তারা হচ্ছে ক্যাম্পাসে যাচ্ছেন না। সুতরাং এই জায়গা থেকে তাদের এই মানে নিজেদের ধর্মঘটের কারণটা কি? তারা আসলেই ছাত্র রাজনীতি চাচ্ছেন না, নাকি কোন ধরনের ছাত্র রাজনীতি চাচ্ছেন না? এবং সাধারণ শিক্ষার্থীদের মুখ থেকে শোনা গেছে যে বিএনপি এবং ছাত্র দলের যারা আছেন তাদের হাতে অস্ত্র শস্ত্র, রামদা, চাপাতি, এবং আমরা তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রিকাগুলোতেও দেখেছি যে হাতে একদমই পিস্তল। সুতরাং এই ধরনের ক্যাম্পাসে আসলে এই ধরনের একটা অবস্থা এখন আসলে কাম্য নয়। কারণ জি। এতদিন পরে মানুষ কথা বলতে পারছে, ছাত্ররা নিজেদের অধিকারের কথা বলতে পারছে, এই মুহূর্তে আসলে মেধাভিত্তিক রাজনীতি করার সুযোগ জি, আছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই আলোচনায় থাকবো। দর্শক, আমরা এই আলোচনায় থাকছি, তবে তার আগে ফ্যাক্ট চেকে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ওই যে আলোচনা করছিলাম সেই আলোচনায় যাব, তবে তার আগে আমরা সিলেট এমসি কলেজের একজন শিক্ষার্থীর ভিডিওটা একটু দেখে নিতে চাই। দেখানো সম্ভব হবে আশা করি। আমি একজন নাগরিক হিসেবে কি আমার কিন্তু একটা কোনো অধিকার দেখা নেই যে একটা মন্তব্য করার। আমি ওই ধরনের একটা মন্তব্য করছিলাম কমেন্টের মাঝে গিয়া, যে ফেসবুকে কমেন্টের মাঝে গিয়ে করছি যে আগর এরা আর বর্তমান এরার মধ্যে কোনো তফাৎ নাই, বুঝছেন ভাই? ও কমেন্টের উপরে তারা নির্ভর করে গিয়ে আমার অবস্থা খারাপ করলেন। এমসি কলেজ ক্যাম্পাসের ছাত্র শিবিরের নেতা কর্মী আপনারা আমার মারছে, নাজমুল, সাদমান, আপনার ইসমাইল, আরো আছে তারা ও ক্যাম্পাসেরও শিক্ষার্থী, যে ও ক্যাম্পাসের আমার জুনিয়র ভাই বেশিরভাগ তারা শিবির করে, যে সব জুনিয়র আমার তারা শিবির করে। মাথা থেকে লইয়া আমার মাথা থেকে লইয়া পাওয়া পর্যন্ত সারা আর ফুলা আছে, তো ভাই অবস্থা এবারে শেষ করতেন। এটা হলো সিলেটের যে এমসি কলেজ, তার শিক্ষার্থী মিজানুর রহমান। তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন 19শে ফেব্রুয়ারি। তিনি বলেছিলেন, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, গুপ্ত না থেকে ওপেন স্পেসে এসে রাজনীতি করুন। আপনাদের সবার এটা জানা। এটা নিয়ে ছাত্র রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত হয়েছে। আমি ছাত্র শিবিরের সভাপতিকেই বলছি, আপনি কি বলবেন এটা নিয়ে? কেননা এখানে কিন্তু রক কাটার চেষ্টার অভিযোগ করা হয়েছে, এবং এটি নিয়ে আপনাদের অবস্থানটা একটু জানতে চাই আমি। আপনাদের বিরুদ্ধে অভিযোগের তীর। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত হচ্ছে আমি দুঃখজনক বলবো যে 5ই আগস্টের পরে কোনো ধরনের ক্ল্যাশ সংঘর্ষ
কোনোভাবেই কাম্য না আমাদের, আমি এই প্রত্যাশাই রাখবো। তবে এখানে ঘটনাটা যেটা ঘটেছে, যে আঞ্জুমানের একজন কর্মী ছিল, তালামিজ নাকি সম্ভবত, তো ওনাদের সাথে বিগত সময়ে ফ্যাসিস্ট যারা ছিলেন তাদের একটা রাজনৈতিক অ্যালায়েন্স ছিল, এবং সে ছাত্রলীগের কাছে বিভিন্ন তথ্য সরবরাহ করতে, এই জাতীয় বিষয়গুলো সেখানকার শিক্ষার্থী সহ অন্যরা অভিযোগ করেছেন। এবং এই ভিডিওটার পাশাপাশি আরও একজন ছাত্র আহত হয়েছে, যাদের ভিতরে তাদের কথা কাটাকাটি বা হাতাহাতির ঘটনাটা ঘটেছিল। তো আমি সেখান থেকে তথ্য উপাত্ত যতটুকু নিয়েছি, সেখানে তাদের ভিতরে মূলত কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে যিনি আহত হয়েছেন তিনি পায়ের হাঁটুর ঠিক নিচে এই অংশে ব্যথা পেয়েছেন, এবং সেখানে কিছুটা ওনার ব্লিডিং হয়েছেন, এবং রাতে দুইজন শিক্ষার্থীকেই হসপিটাল নেওয়া হয়েছে এবং দুজনে ট্রিটমেন্ট নিয়েছেন। সম্ভবত সকালবেলায় রক কাটার একটা অভিযোগ এসেছে, এবং সেটা আমি দুঃখজনক বলবো যে আমাদের বন্ধুর প্রতি অভিযোগটা দুঃখজনক না বলছি, আমি দুঃখজনক বলবো হচ্ছে যে সকালবেলায় আমাদের বন্ধু প্রতিম ছাত্র দলের সেন্ট্রাল পেজ থেকে, ভেরিফাইড পেজ থেকে পোস্ট করা হচ্ছে যে রক কাটার চেষ্টা করা হয়েছে। আপনি দেখুন এখানে আমি ডেইলি ক্যাম্পাসের একটা রিপোর্ট, যে পায়ে রক কাটার মতো কোনো চিহ্ন মেডিকেল কর্তৃপক্ষ পায়নি। এটি মেডিকেল কর্তৃপক্ষ স্টেটমেন্ট দিয়েছে। এরপর সেখানকার যারা অধ্যক্ষ ছিল, তিনি বলেছেন যে এখানে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, এবং তিনি একটি তদন্ত কমিটিও গঠন করেছেন, যাতে করে তদন্ত রিপোর্টের ভিত্তিতে যে দোষী সাব্যস্ত হবে তার বিচার হবে। মূলত আমরা সেটি চাই, কিন্তু রক কাটার যে প্রসঙ্গটা এসেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। শিবিরের লোকজন জড়িত কিনা না, এটি তো আমরা শুরু থেকে বলে আসছি, কোনোভাবে এখানে শিবিরের লোকজন জড়িত না। এখানে তাদের ভিতরে ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল, এবং সেই দ্বন্দ্বের মাঝে হাতাহাতি হয়েছে, উভয় সেখানেই হয়েছে। এবং যিনি অপরপক্ষে আহত হয়েছেন তিনি নিজেকে বৈষম্য বিরোধী কর্মী দাবি করেছেন, এবং সিলেটের যারা বৈষম্য বিরোধী কমিটি ছিল তারা এই বিষয়ে স্টেটমেন্টও দিয়েছেন এবং সেটার প্রতিবাদ জানিয়েছেন। আমি আপনার কাছে আসবো রাকিব, কিন্তু তার আগে আপনার সিলেটের যিনি আপনাদের জামায়াতের যিনি তিনি কিন্তু একটি বিবৃতি দিয়েছেন এমসি কলেজে, যে উনি হচ্ছেন আমির মহানগর, সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি তার বিবৃতিতে বলেছেন, ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে, আমার দৃষ্টিতে সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী এটার সঙ্গে জড়িত, এবং সেটা করেছে অন্যায়ভাবে, এবং সেটা দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করছি। আপনাদের পরস্পরের এই বিরোধী, অর্থাৎ আপনাদের যদি বড় সংগঠন বলি বা বৃহত্তর সংগঠন বলি, এটা জামায়াত ইসলামী, তারা বলছে শিবির এটি ঘটিয়েছে, এর জন্য দুঃখ প্রকাশ করেছে। আপনি বলছেন শিবির এটি করেনি। আমরা পরস্পরের ভিডিওটা একটু দেখে নিই, কি বলে, দেখানো সম্ভব? আমরা এই ঘটনার সুস্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি, দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে, আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত, এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে। দেখলাম আমরা, এবং আপনাদের বিবৃতিটা আমার হাতেও রয়েছে। তো এখন কি বলবেন? মানে জামায়াত কি তাহলে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার করছে? জামায়াত কি আপনাদের হেয় করছে? বিষয়টি কি? মানে আপনাদের ইসলামী ছাত্র শিবির, আপনাদের মুরব্বী সংগঠন জামায়াত ইসলামী, তাহলে সিলেট মহানগর জামায়াত কি আপনাদের অপদস্থ, অপমান বা আপনাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করছে? আপনি শব্দ প্রয়োগ করে দিলেন, আমার জন্য আর কিছু বাকি রাখলেন না। প্রশ্নটা আর একটু সিম্পলি হতে পারতো, কিন্তু একেবারে শব্দ প্রয়োগ করে যখন প্রশ্ন করেন তখন আসলে আনসার দেওয়ার মতো আর জায়গাটা বাকি থাকে না, অথবা একদিকে আনসার করার জন্য একটু ঠেলে দেওয়া হয়। প্রথমত বলবো, আপনি ভিডিওটা ধারণ করা হয়েছে আঞ্জুমানের অফিসে গিয়ে, ওকে? আর জামাতে ইসলামে সেখানে যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা আমাদের কনসার্নের মধ্যে ছিল না, এবং আমাদের সাথে ওনারা কোনো আলাপও করে যান নাই। এরপরে তিনি সেখানে গিয়ে যেটা হয়েছে যে একটা বিবৃতি দিয়েছেন। বিবৃতি মিনস যে লিখিত, ইনি কিন্তু স্ক্রিপ্ট পড়েছেন, এবং এই স্ক্রিপ্টটা সেখানে বসে আঞ্জুমান এবং ওনাদের সাথে যৌথভাবে বসে স্ক্রিপ্টটা রেডি করা হয়েছে। পরবর্তীতে ওনাকে আঞ্জুমানের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি যা ফিল করবেন পড়বেন, আপনি যা ফিল করবেন পড়বেন না, কিন্তু উনি পুরোটাই পড়েছেন। পরবর্তীতে যখন আমরা ওনার সাথে যোগাযোগ করলাম যে আপনি এই ধরনের কথা বলেছেন কেন, তিনি বলেছেন আসলে আমি বুঝতে পারিনি, বা বিষয়টা ওই সময় আমার ভালো করে খেয়াল করতে পারিনি। এজন্য রাতে আমরা বিবৃতি দিয়েছিলাম আমাদের সিলেট মহানগর, এবং এটা নিন্দা জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, এবং তার পরবর্তীতে তিনি আবার বিবৃতি দিয়েছে। আপনি চাইলে কিন্তু সেই বিবৃতিটা এখানে দেখাতে পারতেন যে ইনি আসলে সেখানকার ভুল বুঝাবুঝি অথবা মিস ইনফরমেশন ওনার কাছে গিয়েছে। আর সিলেটের একটা কালচার হচ্ছে সেখানে পলিটিক্যাল একটা নেগোসিয়েশন অতীতেও হয়েছে, আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ অপরাপর যারা আছে আঞ্জুমান, তাদের ভিতরে ইন্টারনাল কিছু নেগোসিয়েশন থাকে। তারা চায় যে কোনো কিছু বাড়াবাড়ি না হোক, অর্থাৎ
সামনে অগ্রসর না হোক, আমরা ইন্টারনালি সেটা সমাধান করি। মূলত এই সেন্টিমেন্ট থেকে তিনি গিয়েছেন, কিন্তু ছাত্র শিবিরের কোনো কনসার্ন সেটা ছিল না, এবং ছাত্র শিবির সেটা নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, এবং তিনিও তার যে বক্তব্য ছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে। আপনার বক্তব্য স্পষ্ট এবং আমি ক্লিয়ার হতে পেরেছি। রাকিব, আপনি যদি বলতেন বিষয়টি ধন্যবাদ। তাহলে কি হলো? ধন্যবাদ। যে আমি সবিনয়ে বলছি এবং খুব শান্তভাবে বলছি, মানে এরকম একটি মানে দিনে দুপুরের ঘটনায়, দিনে দুপুরের ঘটনায়, এবং আপনি পুরো সিলেটবাসী জানে, অবগত রয়েছে, পুরো সিলেটবাসী দিনে অবগত দুপুর না, রয়েছে। ঘটনাটা রাতে হয়েছে। রাতের বেলা হলেও আমি বললাম যে এটি প্রকাশ্য দিনে দুপুরে বলতে বোঝায় যে এটি স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট। আপনি এই কয়েকদিন যাবৎ সেখানে সিলেটে ওই তালজিমে ইসলামিয়া যে সংগঠনটা রয়েছে, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ মিছিল করেছে সেখানে, এবং বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল, সাধারণ জনগণ উপস্থিত ছিল। এবং আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে জামাতে ইসলামের মহানগর আমির, এটা কিন্তু যেনতেন বিষয় না, তিনি নিজে স্বীকার করে নিয়েছেন এবং আপনি ভিডিওতে দেখালেন। তো দেখানো কিছুক্ষণ পর ইসলামী ছাত্র শিবির আবার তার এগেইনস্টে একটা স্টেটমেন্ট দিয়েছে। আমরা আহ্বান জানাবো, কেউ কোনো ছাত্র সংগঠনকে মনে করা উচিত নয় পৃথিবীতে শুধু বাংলাদেশ না, অবশ্যই সব সংগঠনেই কিছু নেতাকর্মী থাকবে যারা বিপদগামী এবং যারা অন্যায় অপরাধ করবে, কারণ তারা তো এই দেশের জনগণ, এই দেশের নাগরিক, কিছু অপরাধ করতেই পারে, তাদের বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্ত শাস্তি নিতে হবে। এখন তারা যদি এই ধরনের একটা প্রকাশ্য ঘটনাকেও তারা যদি এটাকে অস্বীকার করে সেই কর্মীকে সামান্যতম জবাবদিহিতা না নিয়ে আসে, তাহলে তো আমরা যেটা সন্দেহ করছি যে অপর যেখানে যেমন চট্টগ্রাম কলেজে যে বারবার ছাত্রদলের উপর যে হামলার ঘটনা ঘটছে, তার মানে এটি সরাসরি ছাত্র শিবিরের শীর্ষ পর্যায় থেকে ইন্ধনে হচ্ছে, এবং সরাসরি প্রত্যক্ষ ইন্ধনে হচ্ছে। কারণ আপনাকে অবশ্যই অপরাধ করে স্বীকার করতে হবে। যেমন আমরা ছাত্রদল, আমাদের সম্পর্কে বলা হয় যে আমাদের নেতাকর্মীরা, আমি অপরাধ না করলে স্বীকার কিভাবে করব? আমি কিন্তু ভাই আপনার ছাত্রদল স্বীকার করে এটা ভালো দিক, আমি এটাকে জাহিদ ভাই, appreciate আমি করি। আপনার কথা একটি বারের জন্য Sorry, ইন্টারফেয়ার sorry, করি নাই, ঠিক আছে, নট এ সিঙ্গেল সেকেন্ড। জি, বলুন। তো সেজন্য আমি বললাম যে আপনার দেখেন, আমাদের ছাত্রদলে আমরা তো এই দেশের আমাদের সাধারণ শিক্ষার্থী এবং নিয়ে আমাদের ছাত্র সংগঠনটা করতে সারা দেশে কিছু বিপদগামী আমাদের নেতাকর্মী রয়েছে, যারা অন্যায়ভাবে পারিবারিক প্রভাব প্রতিপত্তি হোক কিংবা ব্যক্তিগত আক্রোশে হোক কিংবা ব্যক্তিগত লোভ লালসায় হোক, তারা কিন্তু অন্যায় অপরাধে জড়িত হয়েছে, এবং সেখানে আমরা স্পষ্টভাবে তাৎক্ষণিকভাবে তাদেরকে নিবৃত্ত করার জন্য আমাদের সংগঠন থেকে বহিষ্কার করে দেয়। এবং এটা এমন না 15 দিন 1 মাস পরে কোনো তুলে দেওয়ার কোনো সিস্টেম নাই, প্রায় 6-7 মাস হয়েছে আমাদের 500+ আমাদের কিন্তু বহিষ্কারের কত বহিষ্কার করবেন? এভাবে কি অসংখ্য আছে আপনার? না, হ্যাঁ, আমাদের তো আল্লাহর রহমতে যেহেতু আমাদের না, আমি বলি এরকম বিপদগামী কি অসংখ্য? আমাদের যেহেতু আমাদের 10 লক্ষ নেতাকর্মী রয়েছে, আমাদের এগুলো হলো আপনার সব করা আর কি। আমরা ইতিমধ্যে ডাটাবেস তৈরি করছি, আমরা আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবো। তো সেখানে তো কিছু বিপদগামী থাকতে পারে না, সেখানে আমরা তো আমাদের এটি হলো অতীত সময় থেকে বর্তমানে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে সবাই যে আমরা স্পষ্টভাবে ব্যবস্থা নিচ্ছি। শুধু তাই নয়, আমাদের ছাত্র দলের বেশ কয়েকজনের নামে আমরা মামলা করিয়েছি, আমরা থানায় কথা বলে আমরা মামলা করিয়েছি যে না, এই অপরাধে প্রশ্রয় দেবো না। আমি শেষ করে দিচ্ছি। এখন দেখেন, এই সিলেট এমসি কলেজে যেখানে জামাত নিজে স্বীকার করছে পুরো সিলেটের, আমি তার রুমমেটের সাথে কথা বলেছি, আমি সেখানে প্রতিনিধি দল পাঠিয়েছি, রুমমেট তিনি বলেছেন যে প্রকাশ্যভাবে যেহেতু তুই আমাকে ব্লেম দিবি, আমি আগেই সেই কাজ করে নিই বলে তাকে রক্ষার চেষ্টা করেছে। এবং এই ঘটনাটা কি নিয়ে? এই ঘটনাটা হলো ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে যে গুপ্ত সংগঠন বলেছে। তাহলে দেখেন, আপনি বুয়েটে আমাদের আবেগের জায়গায় যে আবরার ফাহাদ, তার যে একটা স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে যা ঘটনা ঘটনা তো সেম, কিন্তু সে এবং রাতের অন্ধকারে কিন্তু রাত 12টার পর আবার এই মানে গিয়ে হামলা। তো সেই কারণে এটির সাথে এই ঘটনার মিল রয়েছে। আমি আপনাকে আরেকটা বিষয় বলছি, এমসি কলেজ বলেন, চট্টগ্রাম কলেজ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, এবং সর্বশেষ লালমনিরহাটে, তো তারা কোনো জায়গায় এই পর্যন্ত একজন কর্মী তাদের খুঁজে পায় না ছাত্র শিবির যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তো আমি এই বিষয়ে আশা করব, আমি প্রত্যাশা রাখছি যে তারা এই বিষয়গুলোতে আগামীতে আরও বেশি হবে এবং এই ধরনের মানে রাজনীতি বিরত থাকবে, এবং যারা অপরাধী সেতে তাদের শাস্তি। মনিরা শারমিনের কাছে যাই, শাস্তিমূলক। মনিরা শারমিন, আপনি তো খেয়াল করলেন আমি এখন সিলেট এমসি কলেজের ঘটনায় আছি, তো আমরা দুইজনের বক্তব্য শুনলাম। ছাত্র শিবিরের সভাপতি বললেন, ছাত্র দলের সভাপতি বললেন। আপনি এখানে কি তথ্য দেখতে পাচ্ছেন? আপনি কিভাবে এর সত্যতা বর্ণনা করবেন? বিষয়টি কি আসলে?
আপনাদের ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও কিন্তু এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ মিছিল করেছে। জি। জি, প্রথমত আমি আসলে বলতে চাই যে আহ, আসলে কোনো ক্যাম্পাসে সহিংসতা এটা আসলে কোনোভাবে কাম্য না। কারণ আজকে ছাত্র রাজনীতিকে আমরা আসলে 5 আগস্টের পরে যেই জায়গায় দেখতে চেয়েছিলাম সেই জায়গায় কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। অথচ এইখানে আসলে যেই যেই ছাত্র সংগঠনগুলি আছে তারা কিন্তু তাদের কিন্তু এক ধরনের স্ট্রাগল আছে, এবং এই স্ট্রাগলটা কিন্তু একটা আমি আমি বলবো এটা আমাদের সবার স্ট্রাগল। গত 15 বছরের যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটা আমাদের সবার স্ট্রাগল। এটা একটা আমাদের একটা নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত, সেটা ক্যাম্পাসেও এবং জাতীয় রাজনীতিতে। এটা কিন্তু আমাদের এই 16 বছরের স্ট্রাগল। এখানে আসলে আহ, মানে আমাদের ভাবে করে যদি চিন্তা করতে না পারি সেক্ষেত্রে আমরা খুব সামনের দিনগুলোতে খুব ভালো কিছু আশা করতে পারি না। তো আমি এখানে যেটা সিলেটের এমসি কলেজের বিষয়ে বলবো সেটা হচ্ছে, দেখেন আমরা যখন ছোট ছিলাম, আমি আমার বয়স যখন ছোট তখন আমি আসলে আমার বাড়ি রাজশাহী। তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অনেক বিষয় দেখেছি বা শুনেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের খুব প্রতিপত্তি, এবং তখন এবং এই রক কাটার একটা ব্যাপার যে আমাদের উত্তরবঙ্গে এই কথাটা এরকম ছিল যে রাজনীতি আসলে আহ শিবির যারা আছেন তাদের তাদের আসলে মানে অনেক তারা রক কেটে দেয়। এটা একটা ভীতিকর অবস্থা ছিল, ভীতিকর, শুনলেই ভয় লাগতো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়, দেখেন আজকে 2025 সালে এসে ছাত্র শিবিরের যদি সেই ব্যাপারটাই আবার সামনে আসে, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এবং আমি আরেকটা ব্যাপার বলছি যে মানে এটা আমি আসলে লক্ষ্য করেছি যে শিবির ছাত্র সংগঠন হিসেবে এক ধরনের কথা বলছে, এবং তাদেরই আসলে মাদার অর্গানাইজেশন জামাতে ইসলাম তারা আবার আরেক ধরনের কথা বলছে। সেখানেও আমার মনে হয় যে নিজেদের মধ্যে একটা সমন্বয়হীনতা আমি দেখছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে ফ্যাক্ট চেকিং ব্যাপারটা আসলে এরকম তৃতীয় তৃতীয় পক্ষ হিসেবে আমার বলা কঠিন ওখানে উপস্থিত না থেকে। তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনোভাবেই আসলে ক্যাম্পাসে অস্থিতিশীলতা এবং ভীতিকর রাজনীতি এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। সেটা আমরা এক্সিস্টিং যতগুলি ছাত্র সংগঠন আছে সকলের কাছ থেকে আমরা চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এখানে জাহিদুল ইসলামের কিছু বলার রয়েছে, আপনি কি বলবেন? তাহলে 1 মিনিটে বলে আমরা একটা বিরতিতে যাব। না দেখুন, ধারণা নির্ভর কথা বলা, যেমন আমাদের আপু যে কথাটা বললেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে ছিলেন, রক কাটার কাহিনী শুনেছেন। তো একটা ছাত্র সংগঠনকে এভাবে ব্লেম দেওয়া উইদাউট কোনো ডকুমেন্টস, এখন ফ্যাক্ট চেকিংয়ের যুগ রয়েছে। আপনি যে পত্রিকাগুলোর রেফারেন্স দিবেন সেখানে লেখা থাকবে, হেডিং লেখা থাকবে ছাত্র শিবির রক কেটেছে, কিন্তু নিচে কি আছে? নিচে হচ্ছে কোনো ব্যক্তির নাম নেই, কোনো আসামির নাম নেই। তো এরপরে ছাত্র শিবির তো আজকে অনেক বছর তার প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, বামরা সবসময় ক্ষমতায় থাকেন এক ধরনের। তো এগুলোর কোনো মানে ফৌজদারি মামলা হয়নি কেন, অথবা মামলা হয়ে সেটার বিচার হয়নি কেন? ছাত্র শিবির কি এতই পাওয়ারফুল ছিল বাংলাদেশে যে সকল আদালত তাদের কাছে জিম্মি ছিল, এটার বিচার হয়নি? এগুলো আসলে আমাদের বিষয়ে এক ধরনের প্রোপাগান্ডা, যেটা এখন নতুন শব্দ বের হয়েছে, গোপন বা এই বিষয়গুলো। এগুলো নিয়ে আসলে আমরা কেয়ার করি না কোনো ধরনের। আমি উল্লেখ করেছি যে এখানে সে হাঁটুতে ব্যথা পেয়েছে, ধাক্কাধাক্কি করার পর একজন হাতে ব্যথা পেয়েছে, একজন হাঁটুতে ব্যথা পেয়েছে, কিন্তু আপনি উল্লেখ করে দিলেন যে তাকে রক কাটার জন্য। আমার রাকিব ভাই কিসের ভিত্তিতে এই তথ্যটা বলেছেন আমি জানি না, এটা হাস্যকর ছাড়া আসলে কিছু না। তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে ফিরে আসে। আর আপুর আরেকটা কথাকে আমি খুব স্ট্রংলি বিরোধ করব, সেটা হলো ছাত্র শিবিরের কোনো মাদার অর্গানাইজেশন নেই। ছাত্র শিবির একটি স্বতন্ত্র সংগঠন, যাদের সাথে ছাত্র শিবিরের আদর্শ অথবা ভ্যালুসগুলো সিমিলার, আমরা সবার সাথে কাজ করি। সেটা জামাত হলে জামাত, বিএনপি হলে বিএনপি, হেফাজত হলে হেফাজত, অথবা অপর যে কোনো সংগঠনের সাথে আমরা কাজ করে থাকি। জি, আমরা একটু ছাত্রদল সভাপতি বোধহয় বলতে চাচ্ছিলেন, যদি বলে ফেলেন 2-1 মিনিটে আমরা একটু বিরতিতে যাব। আচ্ছা, ধন্যবাদ। দেখুন, আমি জাহিদ ভাইয়ের প্রতি সম্মান রেখে বলছি যে কিছু বিষয় রয়েছে যেটি জেনারেল স্টুডেন্টরা বিশ্বাস করে, সাধারণ জনগণ বিশ্বাস করে এবং ঐতিহাসিকভাবে সত্য, এগুলোকে যদি যুগ যুগ ধরে অস্বীকার করে কেউ মানে ছাত্র রাজনীতি করতে চায়, কারোর সাথে ঐক্য হবে না। এবং এই বিভেদ থেকে আসলে ঐক্য গঠন করা, ঐক্য প্রত্যাশা করা খুবই দুরূহ বিষয়। আমি দেখেন একটা বিষয় দেখেন, আজকে সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে, আবরার ফাহাদকে ইস্যু করে, দেখেন আবরার ফাহাদকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে প্রতীক হয়ে দাঁড়িয়েছে আমাদের আবরার ফাহাদ, বুয়েটের আবরার ফাহাদ। তার আসামি আবার পালিয়ে গেছে, জানেন তো। হ্যাঁ, তো সে একটা আমাদের আধিপত্যবাদ বিরোধীর একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এখন তাকেও কিন্তু দেখেন বিতর্কের একটা পর্যায়ে নিয়ে এসেছে। এটির পেছনে গুপ্ত রাজনীতি, আপনি মানেন না মানেন,
এটা এবং কিভাবে আমি বলছি, এবং আপনি এগুলো আপনি আজকে ছাত্রলীগ সহ যারা পালিয়ে গেছে তারা তারা সোশ্যাল মিডিয়ায় এগুলো অপপ্রচার চালাচ্ছে। এই সুযোগটা কেন দেওয়া হবে? কেন গুপ্ত সংগঠন বলে রাজনীতি চালু রাখতে হবে? এটি যদি করা হয় তাহলে কখনো কারোর সাথে আমাদের সাথে মানে এই হবে না। দেখেন আবরার ফাহাদের যে ইস্যুটা যে সামনে নিয়ে আসা হলো, এখানে আবার শিশির মনির ভাইয়ের নামটা কিন্তু সামনে আসতেছে, যে হয়তো অন্য কোনো শিশির মনির ভাই হতে পারে, আই ডোন্ট নো, কারণ আসার আগে আসলে সব চেক করার সুযোগ হয়নি। তো ওই যে আবরার ফাহাদের যারা খুনি, যারা তাদের যে আইনজীবী, তাদের মধ্যে নাকি একজন শিশির মনির ভাই নামে একজন রয়েছে। আমি জানি না এই শিশির মনির কিনা, সেটা ভাই ভালো বলতে পারবেন। তো এই বিষয়গুলো যখন সামনে আসে তখন অনেক গুপ্ত অনেক বিষয় কিন্তু সামনে চলে আসে, খুবই দুঃখজনক। এবং কেন এগুলো আসবে? আপনি দেখেন, একটি অপরাধ করলে সে অপরাধটা স্পষ্টভাবে হবে যে অমুক অপরাধ করেছে, কিন্তু যখন আপনি আমি আবারও বলছি, আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন, শেষ করে দিচ্ছি। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15, জাহাঙ্গীরনগরে 7, জগন্নাথে 5, তিতুমির কলেজে 2 সদস্যের কমিটি প্রকাশ করেন, আচ্ছা আপনি যদি সারাদিন আমাকে বুঝান, তাহলে বাকি নেতাকর্মীদের আপনি কোনোদিন আপনি যত ব্যাখ্যা দেন, আমি জানি জাহিদ ভাই এখানে 100টা ব্যাখ্যা দাঁড় করতে পারবে, 100টা লজিক দাঁড় করাতে পারবে, বাট আমি শেষ করে দিই। তো সেক্ষেত্রে এই যে 2 সদস্য, 7 সদস্য, 5 সদস্য, এটি যদি সারাদিন বলে বলে যুগের পর যুগ এভাবে বলে আসছে, এখন এই 25 সালে এসেও যদি এই ব্যাখ্যা দেয়, তাহলে আপনি বলেন আমাদের ঐক্যটা কিভাবে হবে? আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে আগামী ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন নিয়ে আসবো? তার মতো করে সে নিয়ে আসবে, আমার মতো করে আমি নিয়ে আসবো, বাট এটি ঐক্যের প্রধান অন্তরা এবং বাধা। ধন্যবাদ। আমরা ফ্যাক্ট চেকে আরও একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। একদম ভাই, কিন্তু দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে, যে আমরা যেখানে আলোচনা করছিলাম গুপ্ত সংগঠন। আমরা মনিরা শারমিনের কাছে যেতে যাচ্ছি। আপনি কি আছেন আমাদের সঙ্গে? জি আচ্ছা। এই গুপ্ত প্রকাশ্য অপ্রকাশ্য এই কথা নিয়ে আলোচনা হচ্ছে মনিরা। আমি এই বিষয়ে আপনি বলবেন, যেটা বলেছেন তার সাথে যদি যোগ করছেন করবেন, তবে তার আগে একটি আমি কথা বলি। আমরা এর আগে এই যে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগে হেলমেট বাহিনী দেখেছি, আমরা দেখেছি চাপাতি বাহিনী, ধরতেই পারেন। কিন্তু পরবর্তীতে আমরা জেনেছি সেখানে অনেকেই ছিলেন যারা পরে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন, যখন তারা গুপ্ত সংগঠন থেকে প্রকাশ্যে সংগঠনে এসেছেন। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, ওই যে হেলমেট বাহিনী যার উপরে আক্রমণ করেছে, তাদের মধ্যে কেউ কেউ কি এখনও এখানে আছে? ওই হামলাটা, হেলমেট বাহিনীর হামলাটা, সবাই কি নিষিদ্ধ ছাত্রলীগ ছিল, না ছাত্রলীগের আড়ালে গুপ্ত সংগঠনের লোকজনও ছিল? আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, দেখেন আমি আসলে এটা একটু এভাবে দেখতে চাই যে আমরা যাদের এখন এই মুহূর্তে আমরা গুপ্ত সংগঠন বলতে যাদের বোঝাচ্ছি, আমরা আসলে তো একটা না, আমরা তো অপরাপর আসলে 2টা দলের কথা শুনছি বিভিন্ন জায়গা থেকে। যেমন আমি যদি বলি যে ছাত্র শিবির বলছে ছাত্র দলের কথা, আজকে বলেছে, আবার ছাত্র দল বলছে ছাত্র শিবিরের কথা। এখন দেখেন গত 15 বছরের যে একটা জার্নি, যেখানে হচ্ছে আসলে কোনো ছাত্র সংগঠনই তাদের নিজেদের আসলে ভিন্ন মত প্রকাশ করতে পারেনি। ছাত্রলীগের সাথে আসলে সহাবস্থান যেটাকে বলে ক্যাম্পাসে, সেটা কখনোই ছিল না। সুতরাং এখানে আসলে সবাইকে কোনো না কোনো ভাবে সেই এক আমব্রেলার নিচেই কিন্তু থাকতে হয়েছে। আমি যদি বলি ছাত্র দলের, অবশ্যই আমার সম্মান আছে ছাত্র দলের, আসলে সবার কথা বলছি না, ওনাদের একটা দীর্ঘ ইতিহাস আছে যে এই লড়াই সংগ্রামের, ওনাদের আসলে প্রচুর হামলা মামলার শিকার হতে হয়েছে। তবে আমি যদি বলি আমি আমার নিজের ক্যাম্পাসের কথা, সেখানে আমি যেটা দেখেছি যে আমি কিন্তু ছাত্র দলের উপস্থিতি খুব বেশি দেখিনি, কারণ তারা নামতে পারেনি, আসলে এটাই বাস্তবতা। তো সেই জায়গা থেকে আমি যেটা বলি যে আসলে সেইখানে যখন আমরা নিরাপদ সড়ক আন্দোলনের সময়, যেখানে আমরা অ্যাক্টিভলি সেখানে অংশগ্রহণ করেছি এবং পুলিশের টিয়ার শেল খেয়েছি, এবং হেলমেট বাহিনীর মারের কথা যেটা বলেন, সেটা মানে এখনো আমার স্মৃতিতে একদম জ্বলজ্বল করে। তো সেই জায়গা থেকে এটা তো আসলে বলা, মানে এটা তো আসলে বলাই বাহুল্য। দেখেন যখন ক্যাম্পাসে অন্য কোনো ছাত্র সংগঠন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে পারে না, বা তাদের আসলে কোনো সহাবস্থান থাকে না, তখন যখন একটা ছাত্র সংগঠনের মধ্যেই সবাইকে আসলে আসতে হয়। এবং আমরা কিন্তু এরপরে দেখেছি যে ছাত্র শিবিরের অনেকেই এবং ছাত্র দলের অনেকেই কিন্তু আসলে মানে ছাত্রলীগের আসলে ছায়াতলে ছিল। এবং এখনকার বাস্তবতা দেখবেন যে বিভিন্ন জায়গায় যখন আমরা এই ডেভিল হান্টের মতো একটা পরিস্থিতি দেখছি,
তখনও কিন্তু দেখবেন যে ছাত্র দলের যারা আছে তাদের সাথে ছাত্রলীগের এবং মানে আমাদের যে আমরা আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন এবং সন্ত্রাসী বাহিনীর কথা বলছি, তাদের সাথে একটা লিয়াজোর রাজনীতি চলছে। তাদের সাথে কিন্তু সাথে ভালো একটু টাকা পয়সা দিয়ে কিন্তু তারা বেইল নিচ্ছে বা জামিনের প্রক্রিয়াতে, এবং আমরা কিন্তু এটা পত্রিকায় দেখেছি যে তারা কিন্তু সহযোগিতা করছে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে। সুতরাং তাদের মধ্যে তো এক ধরনের একটা সমঝোতার রাজনীতি তখন ছিল ক্যাম্পাসে গত 15 বছর, এটাই আমরা দেখেছি। আমরা যারা আসলে পুরোপুরি মার খেয়েছি তখন আমরা কিন্তু এটা দেখেছি। তো সুতরাং এটা কিন্তু খুব বেশি ডিনাই করার উপায় নাই যে আসলে ওই ছাত্রলীগের মধ্যে অন্য গুপ্ত সংগঠনগুলো আসলে ছিল, এটা ডিনাই করার আসলে কোনো উপায় নেই। জি জি, আপনি বলতে চাচ্ছিলেন কিছু ছাত্রদলের সভাপতি বলার পরে আমার প্রশ্ন আছে যে ধন্যবাদ। খুব সংক্ষেপে বলুন ওকে, খুবই সংক্ষেপে বলছি। আমাদের প্রায় লিস্টেড প্রায় 10 লক্ষ নেতাকর্মী প্রকাশ্যভাবে সংগঠন করার পরও কেউ যদি সন্দেহ করে অপ্রকাশ্যভাবে আরও নেতাকর্মী রয়েছে, আমি এপ্রিসিয়েট করছি যে আমাদের তাহলে তো পুরো বাংলাদেশটাই তাহলে একমাত্র ছাত্র সংগঠন আমরা, যে 10 লক্ষ হলো আমাদের কমিটি কেন্দ্রিক আর কি, যে ওয়ার্ড পর্যন্ত আমাদের কমিটি রয়েছে, আমরা এটা হিসাব করেছি। তারপরে যদি এই 10 লক্ষের পর কেউ যদি মনে করে থাকে আমাদের গুপ্তভাবে আরো কেউ অভিযোগ করে থাকে, আমরা সম্মানের সহিত বলি, এতে আমরা খুশি হব। ধরেই আমি ছাত্র শিবির সভাপতির কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন, আমি প্রায় শেষ করে দিচ্ছি। আরেকটি বিষয়, এই মনির আপু যে কথাটি বলেছেন খুবই অবজেকশনেবল, যে হয়তোবা তিনি মানে যে জায়গা থেকে বলেছেন আমি তার প্রতি সম্মান রেখে বলছি, খুবই দুঃখজনক যেখানে বর্তমানে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে 3 জন উপদেষ্টা হিসাবে, এবং আজকে আমরা অবগত হচ্ছে 28 তারিখে এই নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন একটা রাজনৈতিক দল আবির্ভূত হতে যাচ্ছে, এবং আমরা ছাত্র দলের পক্ষ থেকে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবেই তার প্রতি আমরা অভিনন্দন জানিয়েছি, শুভকামনা জানিয়েছি। কিন্তু এই সর্বশেষ সময়গুলোতে সমন্বয়ক, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্বে, এবং বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি সহ সারা দেশে যে কমিটিগুলো হচ্ছে, তাদের সাথে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এটা ওপেন, এবং তারা তো স্ট্রেট বলেই যে আওয়ামী লীগের যে সকল জনপ্রতিনিধি যে নাকি যারা মানে তাদের ভাষায় আর কি সরাসরি হয়তো বা ভুটচুন না, তাদেরকে তারা নেবে, স্ট্রেট সরাসরি বলছে। তারপরও বিনা কারণে ছাত্র দলের উপর একটা কথা বলে ফেলেন, আমি খুবই আপত্তি জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি যে পরবর্তীতে দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের মানে বক্তব্য প্লিজ রাখবেন না, দয়া করে। বিভ্রান্ত হয়। মধুর ক্যান্টিনে 23 তারিখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি সংবাদ সম্মেলন করেছে। তো মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন, তারা সেখানে তাদের মতামত তুলে ধরবে, এই প্রশ্নটি আপনাকে দিয়ে শুরু করা উচিত ছিল, তবে তাকেই বলবো। তো সেখানে ছাত্র দলের বাধে কেন আপনি একটু বলেন তো। আপনারা তো মানে একটু আগেই তো আমরা আপনি তো একটা স্বাধীন ছাত্র সংগঠন, তো মধুর ক্যান্টিনে আপনারা গেলেন, সংবাদ সম্মেলন করলেন, সাথে সাথে মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমি আসবো আপনার কাছে, কেন ওদের বাধে কেন ছাত্র দলের, বলেন তো একটু। জি, আপনাকে ধন্যবাদ। আসলে মজার বিষয় হলো যে এই প্রত্যেকটা জিনিসই এমন যে ঘটনা ঘটায় আরেকজন, কিন্তু উত্তরটা দিতে হয় ছাত্র শিবিরকে। এখন বিবৃতি দিয়েছে, বাধা দিয়েছে ছাত্র দল, উত্তর দিতে হবে ছাত্র শিবির। এটাই হলো ছাত্র শিবিরের বাস্তবতা। তো আমি একটু বলবো ভাই, এরপরে তাহলে ওনার কাছ থেকে উত্তরটা শুনে আসি, এরপরে আমি বলবো, ছাত্র তারপরই বলেন রাকিব আপনার কাছে। কেন আপনারা সেখানে আরো বলেছেন, আমি বলি, অপারেশন সার্চলাইট ও শহীদ মধুদার মতো অসংখ্য মানুষ শহীদ হওয়ার প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম মহান সাহিত্য ঘোষণা, কিন্তু ইসলামী ছাত্র শিবির নানাভাবে মহান মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে বীর মুক্তিযোদ্ধাদের এবং বীর শহীদদের অবমাননা করেছে। মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের উপস্থিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে। তাহলে তারা কেন মধুর ক্যান্টিনে যেতে পারবে না যদি গণতান্ত্রিক অবস্থাই হয়? আমরা কি আমাদের বিবৃতিতে কোথাও বলেছি যে যেতে পারবে না? তাদের অধিকার রয়েছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবাধ বিচরণের, কিন্তু আমরা তো মহান মুক্তিযুদ্ধকে, স্বাধীনতা সংগ্রামকে ভুলে যেতে পারি না। এটি আমাদের ইতিহাসের দায় যে 1971 সালকে ভুলে যাওয়া যাবে না। সে কারণে সে সময়ে যাদের ইতিহাসে যাদের নিন্দাজনক, আপনি খুবই ইতিহাসে যারা খলনায়ক হিসেবে আবির্ভূত হয়েছে এবং ইতিহাসে তাদের সে ধরনের ভূমিকা লিপিবদ্ধ রয়েছে, সেগুলো তো আমাদের অস্বীকার করার সুযোগ নেই। সে কারণে মহান 25শে মার্চ কালো রাতে এই আমাদের এই মধুর ক্যান্টিন, যে মধুদাকে যেভাবে হত্যা করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে তারা যদি আগে তাদের ভূমিকাকে, যেমন ইসলামী ছাত্র শিবির একটা কথা বারবার বলে থাকে, একটু আগে বলেছে যে তারা জামাতে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, এটা বলে না যে মাদার সংগঠন জামাতে ইসলামী না,
কিন্তু আপনি দেখবেন যে প্রতিটি তাদের যে কর্মসূচি সকল ক্ষেত্রে জামাতের আমির বলেন কিংবা জামাতের শীর্ষ পর্যায়ে শুধুমাত্র তাদেরকে দাওয়াত কিংবা প্রধান অতিথি করে করা হয় না। আপনি লক্ষ্য করে দেখবেন যে তাদের যে একটা ফিনান্সিয়াল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেটা আমরা সারা পুরো বাংলাদেশ এবং ছাত্র সমাজ অবগত রয়েছে, সেখানে কিন্তু জামাতে ইসলামের নেতাদের একটা প্রত্যক্ষ ভূমিকা রয়েছে ফিনান্সিয়াল সাপোর্টের ক্ষেত্রে শিবিরকে। আর শিবির যদি বলে ইসলামিক ছাত্র শিবির যদি বলে যে না তারা অসুবিধা কোথায়, তারা 1 কোটি টাকা, তারা কি স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে ওয়ার্ক করবে না? আচ্ছা না, যেখানে মধু তাকে হত্যা করা হয়েছে এবং তারা সেই ইতিহাস স্বীকার করেছে, কি তাদের কি দায়? এখানে আমাদের 30 লক্ষ যে শহীদ হয়েছে ওই সময়, যেমন আজকে আমরা যেমন আওয়ামী লীগ ছাত্রলীগকে দায়ী করছে এবং তারা নিজেরা সরাসরি অংশগ্রহণ করেছে, কিন্তু ইতিহাসের দায় হলো জামাতে ইসলামী এবং তৎকালীন সময়ে যে তাদের যে ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র সংঘ, তাদের সরাসরি অংশগ্রহণ ছিল। আমি সবিনয় বলছি, সরাসরি অংশগ্রহণ ছিল। সেহেতু এই বাংলাদেশ যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ, সেখানে আমরা 1971 সাল এবং 24 সালকে বুকে ধারণ করেই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। এখানে আমাদের ইতিহাসের দায় রয়েছে ছাত্রদলের। ধন্যবাদ। 71-24 আমরা যাচ্ছি ছাত্র শিবির সভাপতির কাছে। উনি যা বললেন 71-এর সঙ্গে 24 নিলেন, কিন্তু তাহলে তার কথাটাকে আপনি কতখানি গ্রহণ করবেন ছাত্র শিবির সভাপতি বলেন? আচ্ছা, প্রথমত ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলছি, ওনাদের বিবৃতির পর আমরা প্রথমত খুবই আশাবাদী হয়েছি যে বাংলাদেশে মানে গণতান্ত্রিক একটা ধারা, মত প্রকাশের একটা ধারা যে এত চমৎকারভাবে হতে পারে, তো আমরা অবাকও হয়েছি এবং খুব আশান্বিত হয়েছি, দুটি হয়েছি। তো আমরা আমাদের বিবৃতিতে পরবর্তীতে বলেছিলাম যে দেখুন, 71 সালের ইস্যুটা ছিল টিক্কা খান এবং ভুট্টো, তাদের সরাসরি মদদেই কিন্তু বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে এবং ছাত্র শিবির স্পষ্ট বলছি যে এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত। এখন এখানে প্রশ্ন হলো যে 195 জন চিহ্নিত যুদ্ধ অপরাধী ছিল, তাদেরকে কে ছেড়ে দিলেন? শেখ মুজিব। তাহলে যদি 195 জন যুদ্ধ অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য যদি দায়ী করতে হয়, তাহলে আমি এখানে শেখ মুজিবকে দায়ী করব এবং শেখ মুজিবের মরণোত্তর বিচার হওয়া উচিত। সেকেন্ড পয়েন্টে আসুন, যদি 71 ইস্যুতে ছাত্র শিবির 77 সালে প্রতিষ্ঠা হওয়ার পরও সে দায় ছাত্র শিবিরের উপরে দায় দিয়ে দেন বা দায় চাপিয়ে দেন, সে প্রসঙ্গে আসি, তাহলে জিয়াউর রহমান, আমি প্রথমে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমার দৃষ্টিকোণ থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যারা রাষ্ট্রনায়ক ছিল আমি ওনাকে শ্রদ্ধা করি এবং দূরদর্শিতা, দেশপ্রেম, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান ওনার চমৎকার ছিল। কিন্তু উনি সর্বপ্রথম বাংলাদেশে এই পক্ষ বিপক্ষের রাজনীতিটাকে ভ্যানিশ করে একটা ইনক্লুসিভ রাজনীতি তৈরি করেছিলেন। এরপরে দেখেন তিনি শাহ আজিজুর রহমান, তিনি চিহ্নিত স্বাধীনতা বিরোধী ছিলেন, ওনাকে বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী করেছেন। আব্দুর রহমান বিশ্বাসকে তিনি রাষ্ট্রপতি করেছেন। মশিউর রহমান জাদু মিয়াত ওনাকে করেছেন। এরপরে যিনি বর্তমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, ওনার বাবার বিষয়টা জানেন। এই যে জিয়াউর রহমান এই কাজগুলো করেছেন, এখন যদি আপনি 71-এর দায়গুলো কাউকে না কাউকে বারবার দেন, তাহলে জিয়াউর রহমানকে দায়টা কি ওনারা এড়াতে পারবেন? ছাত্রদলের সভাপতির কাছে আমার প্রশ্ন। এরপরে আসুন যে টিক্কা খান এবং ভুট্টোর যে বিষয়টা, তাদের গণহত্যার দায়টাকে আরেকজনের উপরে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, এটা আমি মনে করি তারা টিক্কা খান এবং ভুট্টোর দালাল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত, এবং যারাই এই গণহত্যার দায়কে পাকিস্তানকে অ্যাভয়েড করে সেটা জামাত বা ইসলামিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি মনে করি তারা স্পষ্ট বাংলাদেশের টিক্কা খান এবং ভুট্টোর দালাল হিসেবেই তারা চিহ্নিত হবে। আমার আর বেশি কিছু বলার নাই, তবে ওনাদের স্বাধীনতা আছে। আমি আবারও বলছি, ওনারা যে কোনো বিষয় অপোজ করতে পারে এবং মধু ক্যান্টিন আমরা কেন করেছি সেটা মিছিল একটা করলে আমাদের খুব বেশি আপত্তি ছিল না, আশা করি সামনে করবেন। মনির শারমিন আছেন তো? মনির আছেন তো? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন করলে অসুবিধা কোথায়? এই আন্দোলনে তো তারাও ছিলেন, 5ই আগস্টের বিপ্লবে তো তারাও ছিলেন। আপনি গুপ্ত প্রকাশ্য যেভাবেই বলুন, তো তারা কি একটি ইসলামী ছাত্র সংগঠন, তারা একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন, তারা কি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে পারবে না? জি, আমি এই উত্তরে যাওয়ার আগে আমি একটু রাকিব ভাইয়ের ওই প্রশ্নের উত্তরটা দিয়ে আসি। যে উনি একটা কথা বলেছিলেন যে আসলেই আমাদের জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ পুনর্বাসন করছে কিনা। দেখেন, আমরা যখন জাতীয় নাগরিক কমিটিটি গঠন করি তখন যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা বলছিলাম যে একটা ঐক্যের রাজনীতি আমরা করব। আমরা এই 5 আগস্টের যে ঐক্য, 5 আগস্ট পূর্ববর্তী যে আমরা 3 আগস্টে যে দেখেছি যে শহীদ মিনারে যে সবাই এক আমব্রেলা নিচে আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেরকম সবাই দ্রুত শেষ করতে হবে, 1 মিনিট সময় দেব আপনাকে মনিরা।
জি জি, অবশ্যই অবশ্যই আমি শেষ করছি। তো সেক্ষেত্রে আমরা যে ঐক্যের রাজনীতির কথা বলেছি, সেই ঐক্যের রাজনীতিতে আমরা হলো আওয়ামী লীগ কোনোভাবে পুনর্বাসন করার জন্য আসিনি এখানে। এবং এখানে হচ্ছে আমার মনে হয় যে আমরা হলো মানে বিএনপি বা হচ্ছে তার ছাত্র সংগঠন, ছাত্র দলকে আসলে অন্যান্য যত বিষয়ে আসলে যত আওয়াজ তুলতে দেখি, জীবন বাজি রেখে নির্বাচনের কথা বলতে দেখি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে এত সরব কথা বলতে দেখি না। কিন্তু সেটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি, আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করার ক্ষেত্রে। তো এইখানে হচ্ছে আরেকটা কথা, যেটা হচ্ছে মানে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির তারা আসলে মধুর ক্যান্টিনে এই কোনো সংবাদ সম্মেলন করতে পারে কিনা, এই উত্তরে যেতে চাচ্ছি। সেটা হলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ঢুকেছি 5 আগস্টের পরে। আমাদের অবশ্যই প্রত্যেকটা ছাত্র জি। সংগঠন যারা আছে তাদের গণতান্ত্রিক ভাবে তাদের হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তারা একটা জায়গাতে যেতে পারবে না, এটা আসলে কেউ আসলে বাধা দিতে পারবে, কারণ এইটা কিন্তু ক্যাম্পাসে এর আগে আমরা দেখেছি ছাত্রলীগের কারণে অন্যান্য ছাত্র সংগঠন মধুর ক্যান্টিন দখল করে রেখেছিল ছাত্রলীগ, আমরা যেতে পারিনি। জি, তো আপনার সেক্ষেত্রে আপনার আমার জবাব মনে হয় যে আমার কাছে মধুর খুব- ক্যান্টিন একটা মত প্রকাশের জায়গা, জি। জি রাজনৈতিক জায়গা, সেখানে আসলে সকলেরই জি জি, যাওয়ার জি জি, একটা সুযোগ স্পষ্ট, থাকার খুব কথা। স্পষ্ট। ধন্যবাদ মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। ধন্যবাদ রাকিবুল ইসলাম রাকিব। আমরা সময় দিতে পারছি না, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এবং জাহিদুল ইসলাম, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দর্শক, ফ্যাক্ট চেকে আজকে বিদায় নিচ্ছি। প্রতি মঙ্গলবার রাত 10টায় ফ্যাক্ট চেক লাইভ অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। শুভেচ্ছা সবাইকে, নিরন্তর ঝর্ণাধারায়। সবাই ভালো থাকবেন।